সেই প্রফেসর হচ্ছে একটা কাগজে সেটা লিখে প্রিন্ট আউট করে দিবে, একটা খামে ভরে দিতে হয়। তো খামটা অবশ্যই সিল করে দিতে হয়, এবং সিল করার পরে সেটার উপরে ওই প্রফেসর সিগনেচার করে তারপরে দিবে আর কি। হ্যাঁ, অর্থাৎ খামটা কোনোভাবে রিকমেন্ডেশন লেটারের খামটা যদি খোলা থাকে তাহলে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল হবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন বাতিল হবে, বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেন্ট এই একটা ছোট্ট জিনিস না জানার কারণে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। ওকে, আমার স্ক্রিন মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা তাহলে রিকমেন্ডেশন লেটারের বিষয়ে যেটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একবারও বলি, সেটা হচ্ছে আপনার প্রফেসর এটা দিবে, প্রফেসর যা লিখবে আপনার সম্পর্কে সেটাই প্রিন্ট আউট করে একটা খামে অর্থাৎ ডিপার্টমেন্টের খামে ভরে সেইটা সিল করতে হবে, সিল করে সেটার উপরে সাইন করতে হয়, প্রফেসর সাইন করে সেটা আপনার কাছে দিবে। তো আপনি সেই ফর্মটা এই টোটাল অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যুক্ত করে আপনি এটা নরমালি সবগুলো একসাথে করে তারপরে ডিএইচএল এর মাধ্যমে হোক বা ফেডেক্স এর মাধ্যমে হোক সেটা পাঠাইতে হয় ইউনিভার্সিটি ট্র্যাকের ক্ষেত্রে। ওকে, ফর্ম 7 হচ্ছে জিকেএস অ্যাপ্লিকেন্ট। আচ্ছা, আমরা নরমালি ফর্মগুলো দেখতে কেমন এটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের ফর্ম 1। ফর্ম 1 এ কি কি থাকে, এই যে আমরা এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করব নাকি ইউনিভার্সিটি ট্র্যাকে সেটার একটা লিস্ট থাকে। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন জেনারেল ক্যাটাগরি কিনা, অথবা আরজিকেএস কিনা, অথবা আরএনডি কিনা। আরএনডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তারপরে রিসার্চ আলাদা একটা অপশন আছে, গ্লোবাল নেটওয়ার্ক কিনা। তো কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছি সেটা। তো এইখানেও আমি একটু টিপস দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে আপনারা যদি এই বছরের জিকেএস এর অ্যাপ্লিকেশনটা দেখেন তাহলে দেখবেন যে সর্বক্ষেত্রেই প্রত্যেকটা দেশের জন্য আরজিকেএস এর যে অ্যামাউন্ট অফ স্কলারশিপ সেটা বেশি। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে আরজিকেএস ক্যাটাগরিতে স্কলারশিপের সংখ্যা বেশি থাকে। তো আরজিকেএস মূলত এই জিনিসটা কি, এটা হচ্ছে রিজিওনাল জিকেএস। রিজিওনাল মানে হচ্ছে যে রিজিওনাল ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, কোরিয়াতে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন ইউনিভার্সিটি আছে। সো রিজিয়ন অনুযায়ী বিভিন্ন কোটা থাকে। একটা ইউনিভার্সিটিতে একটা রিজিয়নের একটা ইউনিভার্সিটিতে কোটা থাকে। সো যেখানে জেনারেলাইজড 5টা সিট থাকবে সেখানে রিজিয়নে দেখা যাবে যে প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী 5টা বা 10টা করে সিট থাকে। সো রিজিয়ন জিকেএস এ অ্যাপ্লাই করাই আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছিল, কারণ এখানে সিট বেশি, এখানে কম্পিটিশন কম, সিট বেশি। তো এই জিনিসটা অনেকে জানে না, এই কারণে ওরা অনেকেই জেনারেলে অ্যাপ্লাই করে। তো দেখা যায় যে আলটিমেটলি জেনারেলে তো অনেক চাপ বেশি থাকে, আলটিমেটলি ওখানে তারা টিকে উঠতে পারে না। তো আমার সাজেশন হবে যে যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করে অবশ্যই আরজিকেএস অ্যাপ্লাই করবে, কারণ এখানে সিট বেশি থাকে। আর যদি রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করে তাহলে তো সেটা আলাদা হিসাব, রিসার্চ প্রোগ্রামেও সিট অনেক বেশি থাকে। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন সিট দেখে কোনটাতে সিট বেশি আছে সেটাতে অ্যাপ্লাই করবেন। তো এই ফর্মে আর কি কি আছে, ডিগ্রি প্রোগ্রাম কোনটাতে অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি অথবা ডক্টরাল অথবা রিসার্চ। আমি মাস্টার্সে অ্যাপ্লাই করছিলাম, তো এই যে ফর্ম মাস্টার্সে ফিল আপ করা আছে। তারপরে কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাই, ন্যাচারাল সায়েন্স নাকি সোশ্যাল সায়েন্স নাকি লিবারাল আর্টস, তো ইঞ্জিনিয়ারিং, মেডিসিন সবকিছু আছে। তো এটা ইউনিভার্সিটি দেখে, ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘেটে কোন বিষয় আপনার সাথে সুইটেবল সেটা সেই ডিপার্টমেন্ট দেখে আপনার মানে সিলেক্ট করতে হবে, আপনার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। তারপরে পার্সোনাল ইনফরমেশন, এগুলো হয়তো দেখানোর কিছু না, এখানে ফটোগ্রাফ দিতে হবে, ফটোগ্রাফির সাইজ 3 সেন্টিমিটার হইতে হবে। ওকে, সো ফর্ম 1 এর মধ্যে এগুলোই থাকে। আইএলটিএস দিবেন কিনা, এই যে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট স্কোর এখানে দিতে হবে, আপনার হাই স্কুলের নেম, ইউনিভার্সিটির নেম, অ্যাড্রেস, সেগুলো, ইউনিভার্সিটিতে মেজর কি ছিল সেগুলো। সেইটা হচ্ছে আরেকটা জিনিস, এখানে যে সিজিপিএ থাকে, তো সিজিপিএটা হচ্ছে আপনার পার্সেন্টাইল করে এটাকে চেঞ্জ করতে হয়। তো আমার নরমালি 3.62 ছিল আউট অফ 4। তো সেইটা কোরিয়ান স্ট্যান্ডার্ডে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমার 92 আসে 100 এর মধ্যে। তো আপনার জিকেএস এর ওয়েবসাইটে ওদের হচ্ছে এই স্কোর পার্সেন্টেজ এক্সচেঞ্জ করার জন্য বা কনভার্ট করার জন্য একটা
চার্ট দেওয়া আছে, তো সেটা দেখে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এই তো তো 2 নাম্বার হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট। তারপর সেটা লিখতে হবে এইভাবে প্যারাগ্রাফ আকারে লিখতে হয়। 3 নম্বর হচ্ছে স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান হচ্ছে ওই যে যেটা বললাম, কোরিয়াতে যাওয়ার পরে আপনারা কিভাবে পড়ালেখা করবেন, এখানে নির্দিষ্ট কিছু কোশ্চেন দেওয়া থাকে, সেইগুলোর অ্যান্সার আপনার করতে হবে। 4 নাম্বার হচ্ছে রিসার্চ প্রপোজাল। এটা মাস্টার্স এর জন্য লাগে না, যদি আপনি পিএইচডি তে অ্যাপ্লাই করেন তাহলেও লাগবে না, যদি রিসার্চে অ্যাপ্লাই করেন তাহলে রিসার্চ প্রপোজাল লাগবে। 5 নাম্বার ফর্মটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এইটা হচ্ছে যেভাবে বললাম, প্রফেসর প্রিন্ট আউট করে দিবে, সেটা ফর্মে ভরে প্রফেসর সিল করে সাইন করে দিতে হবে। যদি কোনো কারণে ফর্ম খোলা থাকে, মানে সিল খোলা থাকে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে না। লেটার অফ ইনভাইটেশন, এটা হচ্ছে যদি যদি কোরিয়ান কোনো প্রফেসর আপনাকে ইনভাইট করে, অর্থাৎ আপনার আগে থেকে যদি কোনো প্রফেসর ম্যানেজ করা থাকে, যেমন আমি যখন অ্যাপ্লাই করি আমার হচ্ছে একটা প্রফেসরের সাথে কোলাবোরেটিভ কাজ ছিল, অর্থাৎ আমার আগে থেকেই একটা রিসার্চ পেপার কোরিয়ান প্রফেসরের সাথে পাবলিশড হওয়া অবস্থায় ছিল। তো উনি আমাকে ল্যাবে ইনভাইট করছিল, তো সেই ইনভাইটেশন আমি হচ্ছে এটা এভাবে দেখাইতে পারছি। যদি আপনাদের হচ্ছে কোরিয়ান কোনো প্রফেসরের সাথে আগে থেকে যোগাযোগ থাকে, উনি যদি কনভিন্স হয় আপনাকে নিতে, তাহলে এই ফর্মটাও হচ্ছে আপনারা ফিল আপ করে সেটা দিতে পারেন। না দিলেও সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি কিছু না, তবে থাকলে ভালো, এটা অবশ্যই প্রায়োরিটি পাবে। ফর্ম নাম্বার 7, এটা হচ্ছে জিকেএস অ্যাপ্লিকেন্ট এগ্রিমেন্ট। এটা আপনি পড়লেই বুঝতে পারবেন, এটা আহামরি কিছু না। এই সবগুলো টিক মার্ক আপনার সিলেক্ট করে দিতে হবে। লাস্ট হচ্ছে পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট। এটার জন্য আপনার কোনো মেডিকেলে যাইতে হবে না, এটা আপনি নিজে নিজেই পড়ে আপনার এই সিম্পটম গুলো আছে কিনা সেইগুলা টিক মার্ক দিতে হবে। তো এই আচ্ছা 9 আরেকটা হচ্ছে ফর্ম আছে 9 কনসেন্ট টু কালেক্ট পার্সোনাল। এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন যে ওরা নিয়ে না রাখতেছে, পুরা গুনতে সেটা তো আপনি থাকা গেল এগ্রি না। করেন কি করেন না সেটা, সো আপনি এটা এগ্রি করতে হবে, রহিম তাছাড়া আপনি অ্যাপ্লাই পুড়তেছে করতে কি পারবেন গো? না। তো এই হচ্ছে কার ওভারভিউ রুমে যে ছিল। কি পুড়তেছে? এখন এই ওভারভিউ থেকে মারাত্মক গন্ধ। আপনাদের যদি কারো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে, তারপরে আমি এসওপি এর সেশনটা যাব। সালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল আমার। জি জি। ভাই এই কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে এই ফর্মটা দেখাইলেন, এই ফর্মটা হচ্ছে আমি কি প্রিন্ট আউট করে তারপরে পূরণ করে তারপরে কি আমি হচ্ছে আহ, মানে ম্যানুয়ালি পাঠাইতে হবে? হ্যাঁ, আপনি প্রথমে এটা তো ওয়ার্ড ফাইলে থাকে, হ্যাঁ। তো হচ্ছে ওয়ার্ড ফাইলে আপনি কম্পিউটারে কম্পোজ করে সেটা প্রিন্ট আউট করতে পারেন। আবার আপনি চাইলে সেটা ডিরেক্টলি ওয়ার্ড ফাইলটাকে প্রিন্ট আউট করে হাতে লিখেও সেটাকে আপনি ডিএইচএল এর মাধ্যমে পাঠাইতে পারেন। সিম্পল, হাতে লিখেও দিতে পারেন। তবে আমরা নরমালি কম্পিউটারে লেখা অভ্যস্ত, আমরা কম্পিউটার প্রেফার করি, ওরাও কম্পিউটার প্রেফার করে আর কি, কোরিয়ান যারা আছে ওরাও কম্পিউটার প্রেফার করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আর কারো কোনো কোশ্চেন? নাই, তাহলে আমি এসওপি তে যাব। পোস্ট। জি ভাইয়া, কারো কোনো কোশ্চেন না থাকলে চলে যাওয়া যায়। ওকে, সো ওই ফর্মের মধ্যে আপনারা অলরেডি দেখছেন যে পার্সোনাল স্টেটমেন্ট ছিল। সো এটাকে অনেক ক্ষেত্রে পার্সোনাল স্টেটমেন্ট, অনেক ক্ষেত্রে মোটিভেশন লেটার, অনেক ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস, অনেক নামে ডাকা হয়। হ্যাঁ, সো এটা আসলে আপনার এক এক ইউনিভার্সিটিতে এক এক স্কলারশিপের ক্ষেত্রে এক এক রকম দেখতে পারবেন, মূল বিষয় একই। তো প্রথমে আমি যেভাবে লিখছিলাম, আমি যখন লিখি 2024, আমি লেখা শুরু করছিলাম 2023 সাল থেকে, তো পুরো প্রায় 1.5 বছর ধরে আমি স্টেটমেন্ট অফ পারপাসই লিখছি। এবং লিখার পরে হচ্ছে আমার যারা সিনিয়র ছিল, আমি নাম মেনশন করতে চাই, সিফাত ভাই, শাকিল ভাই, তারপর সিয়াম ভাই হচ্ছে ইরাসমাসের স্কলার ছিল, তারপর সিফাত ভাই, শাকিল ভাই, এরা শাকিল ভাই ছিল হচ্ছে সাউথ কোরিয়াতে, সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এন্ড
সো সিফাত ভাই ছিল হচ্ছে ইউএসএ তে। এছাড়াও আমাদের সিনিয়র ছিল রনি ভাই এবং অর্থাৎ জুলকারনাইন ভাই আর কি। এরকম আহ, এছাড়াও আরো অনেকে ছিল, মোটামুটি 6-7 জন বড় ভাই ছিল। আমি এসওপি লিখতাম, ওভারভিউ তারা করে দিত আর কি। আমি লিখে পাঠাইতাম, তারা হচ্ছে আমাকে ফিডব্যাক দিত। হয়তো ইমিডিয়েট দিত না, হয়তো 7 দিন তারা ব্যস্ত থাকতো, 7 দিন পরে বা দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে 1 মাস পরে তারা আমাকে ওভারভিউ দিত। সেটা দেখে আমি আবার ঠিক করতাম, আবার পাঠাইতাম, আবার ওভারভিউ দিত, আমি আবার ঠিক করতাম। এভাবে টোটাল পুরো 1.5 বছর ধরে আমি আমার স্টেটমেন্ট অফ পারপাস লিখছি। তো বুঝতেই পারতেছেন যেটা স্টেটমেন্ট অফ পারপাস আমার ক্ষেত্রে অনেকটাই ম্যানুস্ক্রিপ্টের মতো হয়ে গেছিল। তো আমি আমি আসলে ক্রেডিট দিব আমার ওই সিনিয়র বড় ভাইদের। কারণ আমি জানতাম না আসলে কিভাবে লিখতে হয়। ইভেন ইউটিউবে এই প্রপার কোনো গাইডলাইন নাই আসলে কিভাবে এসব লিখতে হয়। তো তারা যে কমেন্ট করতো, সেই কমেন্ট গুলোই আমি আসলে এখানে লিখে রাখছি। তো স্টেটমেন্ট অফ পারপাস লেখার জন্য যে প্রথম পার্ট আমি আসলে যেভাবে লিখছিলাম, সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে একটা স্টোরি। যখন আপনার জিকেএস কমিটি বা অন্য যে কোনো স্কলারশিপ কমিটি আপনার এই ডকুমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাসের প্যারাগ্রাফ নিয়ে বসবে, যদি প্রথম প্যারাগ্রাফ পড়ার পরে তারা বোর ফিল করে আপনার প্যারাগ্রাফ আর পড়বে না। তো আপনার স্টোরিটা, স্টেটমেন্ট অফ পারপাসটা হইতে হবে একটা স্টোরির মতো, এবং সেই স্টোরিটা হইতে হবে এনগেজিং স্টোরি। আপনার স্টোরিটা যে পড়বে তাকে এনগেজ করতে হবে, তাকে অ্যাট্রাক্ট করতে হবে। তো সেইটার জন্য, সেই স্টোরি তৈরি করার জন্য আপনার কি কি স্টেপ ফলো করতে পারেন, সেটা হইতে পারে যে আমি লিখছি যে হোয়াট মেক্স ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি এ রিসার্চার। আপনার লাইফের কোন একটা ইভেন্ট ঘটে গেছে যেটা আপনাকে রিসার্চার হইতে অনুপ্রাণিত করছে, অথবা এনি আদার আইডেন্টিটি সুইটেবল ফর এনি আদার স্কলারশিপ। রিসার্চারই হইতে হবে এরকম কিছু না। আমার ক্ষেত্রে রিসার্চার ছিল, আমি রিসার্চার হইতে চাইছি। বাট অন্য কেউ যে গ্লোবাল স্টাডিজ নিয়ে পড়ালেখা করতেছে বা বিজনেস স্টাডিজ অথবা কমার্স অথবা আর্টসের, সেও সে ওই বিষয়ে কেন হচ্ছে ইন্টারেস্টেড হইছে, সেইটা প্রথমে একটা স্টোরি আকারে তুলে ধরতে হবে। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি আমি যেটা লিখছিলাম সেটা বলি, সেটা হচ্ছে আমার আব্বুর হচ্ছে ছোটবেলা থেকে দেখতাম তার গাউট ছিল, অর্থাৎ তার পা ফুলে যেত। হ্যাঁ, তো আমি এটা নিয়ে চিন্তা করতাম এবং এটার মেকানিজম বোঝার চেষ্টা করতাম যে কি হইলে তার গাউট হইতো। হ্যাঁ, কোন কোন খাবারের সাথে এটা সম্পর্ক আছে, অর্থাৎ প্রগনোসিস বোঝার চেষ্টা করতাম। এটাকে বায়োলজিক্যাল ভাষায় বলে প্রগনোসিস, অর্থাৎ কি মেকানিজম হইলে কি হয়, হ্যাঁ, কি কারণে এই ইফেক্ট তৈরি হয়, সেইটা আমার মধ্যে একটা প্রচন্ড কিউরিসিটি তৈরি করে একজন রিসার্চার হওয়ার জন্য। তো এরকম আপনাদের হচ্ছে কোন ধরনের একটা ইভেন্ট আছে, লাইফ ইভেন্ট, যেটা আপনাকে হচ্ছে রিসার্চার হইতে উদ্বুদ্ধ করছে, বা কি এমন ঘটনা আছে যেটার কারণে আপনি রিসার্চার হইতে চাইছেন, সেই ঘটনাটা হচ্ছে আপনি ওখানে তুলে ধরবেন প্রথম প্যারাতে। অর্থাৎ এক স্টোরিটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য আপনার প্রথম 3-4 লাইন বা 5 লাইন সেটা খুবই অ্যাট্রাক্টিভ হইতে হবে। তো সেইটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাইতে চাই, আমার এসওপি ড্রাফট, এটা একটা ড্রাফট এসওপি, এটা ফাইনাল এসওপি না যেটা আমি অ্যাপ্লাই করছিলাম। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কেউ একজন রেসপন্স করেন, স্ক্রিন দেখা জি যাচ্ছে? ভাই। ওকে। তো আমি যেটা বললাম যে আমার হচ্ছে বাবা গাউট ছিল, তো আমি ওই বিষয়ে লিখছি the profound impact of my father's prolonged battle with gout has instilled within me a deep appreciation for understanding the prognosis of disease. এই ডিজিজের এই মেকানিজমটা কেন হইতেছে এটা বোঝার কিউরিসিটি আমার মধ্যে ছিল। হ্যাঁ, তো আমি ওই জিনিসটাই প্রথম লাইনে, এই ক্যাচি লাইনটা আমি প্রথমে লিখছি। সো তারপরে লাইফ ইভেন্ট একটা লিখছি, সেটা হচ্ছে যে ট্র্যাজিক্যালি হি পাসড অ্যাওয়ে, আমার আব্বা মারা যায় হচ্ছে করোনার মধ্যে। তো সেই সেই লাইফ ইভেন্টটাও আমি তুলে ধরছি যে ট্র্যাজিক্যালি হি পাসড অ্যাওয়ে ডিউরিং দ্য COVID-19 pandemic, leaving an indelible scar in my heart. So this personal loss
has become a catalyst, powerful catalyst that fuels my unwavering determination to embark on a career as a determined researcher. So that is the first paragraph. আপনারা কি বুঝতেছেন আসলে আমি কি বুঝাইতে চাইতেছি প্রথম জি ভাই। তো ওই যে 3-4 লাইন দেখাইলাম, তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিছু লাইফ ইভেন্ট আছে হয়তো, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে যে আপনাদের এমন কি আছে যেটা আপনাকে রিসার্চার হইতে উদ্বুদ্ধ করছে। সেটা অনেস্টলি যদি আপনি লেখেন তখন দেখবেন যে ওই অনেস্টির মধ্যে আসলে যে পিউরিটি আছে সেটাই ওই স্টোরিটাকে ক্যাচি বানাইতে হেল্প করবে। তো এইটা আমি যেটা লিখছি এটা আসলে কিন্তু খুব আহামরি কিছু না, বাট এটা একদম অনেস্ট ট্রু, সত্য কথা। হ্যাঁ, তো আপনারাও ওইটা ট্রাই করতে পারেন যেটা আপনাদের লাইফের সাথে রিলেভেন্ট। সো আমি এখানে 3টা পয়েন্ট লিখছিলাম যে what makes you believe that you can be a researcher, how your life evolved as a researcher, or how academically you started your life as a researcher. সো এই 3টা পয়েন্ট দিয়ে আপনারা প্রথম প্যারাগ্রাফ শুরু করতে পারেন। সো পার্ট 1 শেষ। তো এই পার্ট 1 এর মধ্যে আপনাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আশা করি কোশ্চেন নাই। ওকে, তো একটু বলতে চাই। হ্যাঁ, ওকে বলেন। ভাইয়া হচ্ছে আপনার যে স্টোরিটা বললেন ওটা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে রিলেভেন্ট। এখন আমার যদি এরকম কিছু না থাকে তা আমার স্টোরি কিরকম হতে পারে? মানে, সবসময় কি স্টোরিটা রিলেভেন্টই হতে হবে আমার টপিক আমার সাবজেক্টের সাথে? আপনি আপনি আপনার সাবজেক্টের সাথে না, আপনি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন অথবা যে বিষয়ে স্কলারশিপের আবেদন করতেছেন সেটার সাথে রিলেভেন্ট হইলে, টু বি অনেস্ট, আপনি যে বিষয়ে রিসার্চ করেন সেটার সাথে রিলেভেন্ট হইলে সেটা খুবই পিউরিটি পায় আসলে। তো আমি এটা ফিল করছি, এই জন্য আমার লিখতে এতটা কষ্ট হয় নাই। আর যদি আপনি ফিল করেন যে না, আমার যে রিসার্চের ব্যাকগ্রাউন্ড সেইটার সাথে আমার ইন্টারেস্ট, আমি এখন অনেকেই আছে এরকম যে সে তার ইন্টারেস্ট এখনো জানে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে তার রিসার্চ ইন্টারেস্ট জানাটাও এটা আসলে খুবই মানে আনকনভেনশনাল। এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম হয় না। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা সুন্দর থিম কল্পনা করে সেইটাকে একটা বাস্তবে রূপ দিতে পারেন। আপনার রিসার্চের সাথে রিলেভেন্ট কিছু এবং আপনার লাইফ ইভেন্টের সাথে রিলেভেন্ট কিছু সেটা খুঁজে একটা স্টোরি আকারে রিলেভেন্ট করে সেটাকে সাজাইতে পারেন। তো আমার ক্ষেত্রে এইটা কাজে দিছে। এখন আপনি যদি সাজায় লিখতে পারেন আপনার ক্ষেত্রে হয়তো কাজে দিতে পারে। ওকে তাইলে আমি নেক্সট স্লাইডে যাই, পার্ট 2। তো পার্ট 2 হচ্ছে যে প্রবলেম এন্ড সলিউশন। ফার্স্ট, অর্থাৎ আমি আগে কি কি প্রবলেমে পড়ছি বাংলাদেশে থাকা অবস্থায়, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কি কি প্রবলেম ফেস করছি, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কতটা জ্ঞান রাখি সে বিষয়েও সন্দিহান। সো আমার নলেজের মধ্যে যে সবকিছুই একদম অ্যাকুরেট হতে হবে এরকম না, বাট আপনি আশেপাশে থেকে শুনে দেখে আপনার প্রফেসরের সাথে কথা বলে যতটুকু জানছেন সেই বিষয়েই আপনি লিখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেগুলো লিখছি আর কি, যে হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ ফিল কনসার্নিং টু বাংলাদেশ অর ওয়ার্ল্ড। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে কোন বিষয়টা আপনার কনসার্নিং ফিল হয়, বা বিশ্বের পার্সপেক্টিভে কোনটা কনসার্নিং ফিল হয়, তো সেটা আপনি উল্লেখ করতে পারেন। তো সেই জিনিসটা আপনি এখানে মেনশন করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যেটা হয়েছিল, আমি ওই সময়ে অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি এরা অনেকটা সেমিনার করতো। আবার আমি বাইরেও যেমন সাস্টে যাইতাম, ওখানে কনফারেন্সে যাইতাম। তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে ওই সময় খুবই হাইপ ছিল, এখনো আছে। তো আমার অ্যাটেনশন খুব দ্রুতই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের দিকে ছিল। অনেকের হয়তো যারা ফুড টেকনোলজি পড়ে বা
যারা বায়ো ইঞ্জিনিয়ারিং পড়ে, মানে বায়োমেডিক্যাল পড়ে, তাদের ক্ষেত্রে হয়তো এই বিষয়টা আলাদা হইতে পারে। সো সেই স্পেসিফিক টপিকটা, যে বিষয়টা আপনার কাছে কনসার্নিং লাগে, সেটাই আপনি তুলে ধরতে পারেন। কিভাবে তুলে ধরতে পারেন সেটাই যে আমি এখানে লিখছি হয়তো। সো কি লিখছি, এই পর্যন্ত প্যারাগ্রাফ শেষ ছিল। এবার পার্ট 2 আসতেছে যে as an undergraduate student I came to learn about antimicrobial resistance, which is one of the most serious public health threats all over the globe in the 21st century, and Bangladesh is one of the major contributor to this. So আমি এখানে এটা লেখার চেষ্টা করছিলাম। এখন শুধু আমি ওটা লিখেই, মানে এখানে দেখেন আমি অনেকগুলো কোশ্চেন আরাইজ করছি। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা ছিল যে আমি এটাকে কেন কনসার্নিং মনে করতেছি। 2 নম্বরটা হচ্ছে যে কেন এটা আসলে কনসার্নিং, সেটা আমি লিখছি ওখানে। হোয়াট ইজ ইয়োর টেক, মানে আমার কি ধারণা ছিল ওই বিষয়ে, সেই ধারণা, থিঙ্কিং এবং সেই অ্যাকশন, মানে আমি কি ধারণা করছি এবং সেই ধারণার প্রেক্ষিতে আমি কি অ্যাকশন নিছি, সেইটা হচ্ছে ওখানে লেখা থাকতে হবে এসওপি তে। এবং হোয়াট ইজ ইওর কন্ট্রিবিউশন অ্যাজ অ্যান আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট, আপনি ওই কনসার্নিং যে টপিকটা সেইটা মিটিগেট করার জন্য বা এলিমিনেট করার জন্য আপনি কি পদক্ষেপ নিছেন। তো সেই বিষয়গুলো আপনি যদি তুলে ধরতে পারেন, সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরলে আপনি ওখানে একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারবেন। সো আমার ক্ষেত্রে আমি কি করছিলাম যে আমি পর্যন্ত তো লিখলাম যে বাংলাদেশ ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। দেন এটা কি কারণে মেজর কন্ট্রিবিউটর সেটা আমি উল্লেখ করছি যে পুর হেলথ কেয়ার স্ট্যান্ডার্ড ডিউ টু ওভার পপুলেশন along with misuse and overuse of antibiotics are the prime reason behind this. সো আমি শুধুমাত্র যে কনসার্ন উল্লেখ করছি তা না, এই কনসার্নের কারণ কি সেটা উল্লেখ করছি, আমি স্পেসিফিক হইছি। হ্যাঁ, তো আপনাদের স্পেসিফিক হইতে হবে। তারপরে সেইটা হচ্ছে যে এটার রেজাল্টটা কি, আনফরচুনেটলি এটা দিন দিন বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে, সেটাও আমি লিখতে আর কি। এবং এখানে যে কোনো মডার্ন সলিউশন নাই এবং এটা যে একটা প্রবলেম সেটাও আমি আইডেন্টিফাই করছি। দেয়ার ইজ নো মডার্ন সলিউশন ফর দিস ইন বাংলাদেশ। বাংলাদেশে এটার কোনো মডার্ন সলিউশন নাই। ইভেন এখন পর্যন্ত পুরো বিশ্বে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কোনো মডার্ন সলিউশন নাই। ওকে, তো এখন আমার পার্ট 2 এর কথাবার্তা শেষ। যদি এখানে কারো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন পার্ট 2 এর মধ্যে, বা প্রথম থেকে পার্ট 1 পার্ট 2 এর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে তো মনে করেন আপনি যে ল্যাব থেকে গেছেন আমিও সেই ল্যাবেই কাজ করতেছি। সুধাংশু স্যারই আমার প্রফেসর, আমিও ব্যাকটেরিওফাজ বায়োলজি নিয়েই কাজ করছি। ওকে, আমার কোশ্চেনটা হলো এখানে যে আপনি যে এগুলা লিখলেন সপের মধ্যে, তো আপনি কি মানে আপনার যে মাস্টার্সের রিসার্চ যে টপিক এটার উপর বেস করেই পাইছেন নাকি হচ্ছে তারা নিজেদের মতো নিজেরা সিলেক্ট করে দিয়েছে? না এটা ডিপেন্ড করে, এটা তো স্কলারশিপ। হ্যাঁ, স্কলারশিপটা হচ্ছে ডিপেন্ড করে আপনার সুপির উপরে। হ্যাঁ, এখন আপনি কি বিষয়ে রিসার্চ করবেন সেটা আপনার উপরে। আপনাকে টাকা পয়সা দিবে তারা, আপনাকে ল্যাব ফ্যাসিলিটি দিবে, আপনার প্রফেসর থাকবে, সুপারভাইজার থাকবে। আপনার যদি সুপারভাইজারকে কনভিন্স করতে পারেন যে আমি ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ করব, আমার কাছে এই রিসার্চ প্ল্যান আছে স্পেসিফিক, তাহলে আপনি সেই বিষয়ে প্রফেসরকে কনভিন্স করলে আপনি সেখানে সেই বিষয়ে কাজ করতে পারবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে বিষয়টা হচ্ছে সরকার আপনাকে টাকা দিচ্ছে, আপনি সেই টাকা দিয়ে গবেষণা করবেন, থাকবেন, খাবেন, এই। ও আচ্ছা, ব্যাপারটা হলো আমি তাদেরকে কনভিন্স করতে পারলে আমি যেটা চাই সেটা নিয়ে আমি গবেষণা করতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি। আর যদি আপনার প্রফেসর কনভিন্স না হয়, তাহলে আপনার প্রফেসর যেটা চায় আপনাকে সেটা করতে হবে। এটা হচ্ছে হার্শ রিয়ালিটি, এটা হচ্ছে একদম রিয়েলিটি। অনেক প্রফেসর চায় না, যেমন যেমন অনেক প্রফেসর চায় যে তার অনেক প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট গুলো বাস্তবায়ন হোক, সেটা চায়। তো আপনাকে প্রেশার দিতে পারে যে আপনি ব্যাকটেরিওফাজে কাজ না করে আপনি আমার প্রজেক্টে কাজ করেন। আপনি যদি ইন্টারেস্ট ফিল করেন যে আমি এখানে এই প্রজেক্টে কাজ করব, তাহলে সেটা করবেন। আপনি যদি সেটা ফিল না করেন, তাহলে আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবেন, এটারও সুযোগ আছে জিকেএসে। আপনি ডিপার্টমেন্ট প্রফেসর চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আমি কি নেক্সট স্লাইডে যাব?
কি আর কোনো কোশ্চেন আছে, না হলে ভাইয়া নেক্সট স্লাইডে যাবে? আসসালামু আলাইকুম সালাম। ভাই। আমার একটা কোশ্চেন ছিল আর কি। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাই আমার কোশ্চেন হলো, আমি মনে করেন যে অনার্স যে প্রজেক্ট করবো আর কি ফোর্থ ইয়ারে অথবা মাস্টার্সে আমি একটা থিসিস করবো প্রজেক্ট করব, ওইটা একটা ইন্ডিভিজুয়াল বিষয়ের উপরে থাকে। এখন আমি যখন বাইরে স্কলারশিপের জন্য আবেদন করব তখন দেখা যায় যে হয়তো আমি যেটা নিয়ে কাজ করছি এর আগে ওইটাতে আমি ইন্টারেস্ট করতেছি না, আমি নতুন কোনো বিষয়ে সুইচ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এসপিপি রাখার ক্ষেত্রে বা আমার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা হতে পারে কিনা, যে সুইচ করার ক্ষেত্রে এটা ইজিলি মুভ করা যায় নাকি মানে কোনো বাধার সম্মুখীন হতে হয় আর কি, প্রফেসররা কি এটা ইজিলি নেয় কিনা? না না, এটা কোনো প্রবলেম নাই। আমি নিজেও তো সুইচ করছি। আপনি এসওপির যে মানে বাকি যে পার্ট গুলো আছে সেগুলো দেখলে দেখবেন যে আমি ব্যাকটেরিওফাজ নিয়েও কাজ করছি, আমি লাম্পি স্কিন ডিজিজ নিয়েও কাজ করছি। তো এটাতে কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় যে যদি আপনি ধরেন বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করছেন, সেখান থেকে হঠাৎ করে আপনি যাইতে যাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বা গ্লোবাল স্টাডিজে বা মিডিয়া, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, এই টপিক গুলোতে যাইতে যাচ্ছেন। এটা একটা পুরাই টার্নওভার, লাইক 360 ডিগ্রি টার্নওভার। তো সেই ক্ষেত্রে তারা, সেই ক্ষেত্রেও প্রবলেম হয় না। আমি যতটুকু জানি সেই ক্ষেত্রেও প্রবলেম হয় না যদি আপনি সঠিকভাবে আপনার এসওপিটাকে উপস্থাপন করতে পারেন, আপনার লজিক্যাল রিজনিং গুলোকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হয় না। তবে ওই ক্ষেত্রে ওই আপনার রিজনিং গুলোকে জোর দিতে হবে যে আমি এই কারণে আমি ন্যাচারাল সায়েন্স থেকে আমি এখন বিজনেস স্টাডিজ বা ম্যাথ কমিউনিকেশনে যেতে চাচ্ছি। ওকে আমি কি বুঝাতে পারছি? জি ভাই, ধন্যবাদ, বুঝতে পারছি। ওকে, আর কারো কোশ্চেন আছে? ওকে, আই থিংক, হ্যাঁ, আই থিংক নেক্সট স্লাইডে যাওয়া যায়। ওকে, সো নেক্সট স্লাইড হচ্ছে মেনশন ইওর ওয়ার্ক। সো এগেইন, পাস্ট ওয়ার্ক। পাস্ট ওয়ার্ক মিন্স আন্ডার গ্রাজুয়েটে আপনি কি প্রজেক্টে কাজ করছেন, সেই প্রজেক্টের বিষয়ে আপনি লিখবেন আপনার এসওপিতে। সো আমি এখানে কয়েকটা কোশ্চেন রাইজ করছি। আপনারা যদি কোশ্চেনের অ্যান্সার গুলোই খোঁজার চেষ্টা করেন আপনাদের নিজের লাইফ থেকে, তাহলেই রিলেভেন্ট এসওপি বা রিলেভেন্ট সেন্টেন্স গুলো আপনারা লিখতে পারবেন। সেটা হচ্ছে হাউ মেনি প্রজেক্ট ইউ আর পার্ট অফ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য প্রজেক্ট অ্যাবাউট। প্রজেক্ট কি সম্পর্কে ছিল। হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য প্রজেক্ট। সো এখানে হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, সরি। হোয়াট আর দ্য আউটকাম অফ দ্য প্রজেক্টস। সেই প্রজেক্টে আপনি কি সাকসেসফুল হয়েছেন নাকি ফেইলিয়ার ছিল, সেইটা উল্লেখ করতে পারেন। হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য প্রজেক্ট, আপনি ওই প্রজেক্ট থেকে কি শিখছেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যদি লিখেন তাইলে এখানে একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারবেন। এবং হোয়াট চেঞ্জেস ইউ ফিল আফটার সাকসেসফুল প্রজেক্ট। আপনার প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে, তারপরে আপনি নিজের মধ্যে কি চেঞ্জ ফিল করছেন, অথবা আপনার সারাউন্ডিংস এর মাধ্যমে কি মানে কি ফিল করতে পারছেন, অথবা আপনার প্রফেসর এর মাধ্যমে আপনি কি ফিল করতে পারছেন, অথবা আপনি ইউজিসি থেকে কোনো গ্র্যান্ট পাইছেন কিনা, অথবা আপনি কোনো ফান্ড পাইছেন কিনা এই সাকসেসফুল প্রজেক্টের কারণে, সেগুলো উল্লেখ করতে পারেন। সো এগেইন আমি প্র্যাকটিক্যালি দেখাইতে চাই আমি আসলে কি লিখছিলাম আসলে। তো আমরা এখানে শেষ করছিলাম। তো এইখানে মানে আগের স্লাইডের যে পার্টটা ছিল সেই পার্টটার আমি রিজনিং দিছি যে আমি কেন ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ শুরু করছিলাম। যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাংলাদেশে আছে এবং ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস যেটা কিনা আমাদের এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে পারে, ইভেন নরমাল ব্যাকটেরিয়াকেও কিল করতে পারে। সো আমরা যদি ব্যাকটেরিওফাজকে কাজে লাগাই, সেখানে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করতে পারবো অ্যান্টিবায়োটিকের পরিবর্তে। তো এটা একটা সলিউশন ছিল। তো আমি এটা লিখছিলাম, হেন্স আই ওয়াজ হাই ইন্টারেস্টেড টু ট্রিট ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিওফাজ বিকজ মেইনটেইনিং বায়োসেফটি। কেন আমি ব্যাকটেরিওফাজ কেন চুজ করছি সেটাও আমি স্পেসিফিকলি লিখছি। আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে মেইনটেইনিং বায়োসেফটি আপনারা হয়তো ফোর্থ ইয়ারে পড়বেন। বায়োসেফটি অ্যান্ড ব্যাকটেরিয়াল কালচার সিমস ফিজিবল টু মি ব্যাক দেন। তো বায়োসেফটি মেইনটেইন করে অন্য যে কোনো কাজ করা বাংলাদেশের পক্ষে অনেকটা চ্যালেঞ্জিং। আপনারা যদি জানেন, যেমন বাংলাদেশের সেল কালচার করাই অনেকটা চ্যালেঞ্জিং। বাংলাদেশে
হাতে গোনা লিমিটেড কয়েকটা প্রতিষ্ঠানে সেল কালচার করা হয়, তো যেখানে প্রপার বায়োসেফটি মেইনটেইন করাও পসিবল হয় না আমি যতটুকু জানি। তো এই কারণে বায়োসেফটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমরা হচ্ছে যে পার্ট নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে মেনশন ইওর ওয়ার্ক অ্যাবাউট পাস্ট ওয়ার্ক। তো আমি কিন্তু এখান থেকে শুরু করছি যে আমি কি নিয়ে কাজ করতেছিলাম, পাস্টে ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ করতেছিলাম। সো ইন এ ডেভেলপিং সেই কাজের হচ্ছে ধরন কি রকম, কি কি করছি আমি, সেটার আউটকাম কি কি, সবকিছুই আপনারা এই প্যারাগ্রাফের মধ্যে পাবেন। সো আপনারা একটু খেয়াল করেন যে কি কি লিখছি আমি। ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ with limited research facilities, I have tried my best to contribute to bacteriophage isolation. এই প্রত্যেকটাই সিগনিফিক্যান্ট, ব্যাকটেরিওফাজ আইসোলেশন একটা সিগনিফিক্যান্ট কাজ। And use them to kill pathogenic and multi-drug resistant Salmonella shigella strains, which was my first academic project. সো আমার প্রথম একাডেমিক প্রজেক্ট সম্পর্কে আমি লিখছি, কিন্তু সেটা খুবই প্রিসাইজলি লিখছি আমি, খুবই সংক্ষেপে এবং খুবই স্পেসিফিকলি লিখছি। সো সেই প্রজেক্টের দ্য সাকসেস অফ দ্যাট project helped me to work on a university grant commission UGC funded research project. সো আমার প্রথম প্রজেক্টের সাকসেস আমাকে ডক্টর সুধাংশু কুমার বিশ্বাসের আন্ডারে ইউজিসি ফান্ডেড একটা প্রজেক্টে কাজ করার সুযোগ এনে দিয়েছিল। আমি সেটা উল্লেখ করছি এবং সেই প্রজেক্টের নাম, এটা যেহেতু একটা গভর্নমেন্ট প্রজেক্ট, সেটার নামটাও স্পেসিফিক ভাবে আমি লিখছি, কারণ এই গভর্নমেন্ট প্রজেক্টের প্রত্যেকটা ইনফরমেশন এনটাইটেলড আছে, সরকারের খাতাতে আছে, ইউনিভার্সিটিতে আছে, এটা সার্চ করলেই পাওয়া যায়। ইভেন আপনাদের যদি কোনো প্রজেক্টের নাম নাও থাকে, আমি বলবো যে সেই প্রজেক্টের নাম আপনারা মেনশন করতে পারেন। হ্যাঁ, প্রজেক্টের নাম মেনশন করা খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে সেখান থেকে আমি কি কি শিখছি সেটা আমি লিখছি। দ্য ফার্স্ট antibiotic synergy against those microbes shows significant result. To pursue further, my supervisor took initiative to collaborate with ICDDLB. মানে এখানে আউটকাম কি করছি, কি রেজাল্ট পাইছি, সবকিছু আমি এখানে তুলে ধরছি এবং সবগুলোই বাস্তব, আমি কোনো কিছুই বানাই লিখি নাই। আপনারা যদি চান সেটাকে আপনারা সুন্দর করে গুছায়ে বানাই লিখতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট থাকতে হবে। আপনি এসওপিতে যা যা লিখবেন সেটা ডকুমেন্ট থাকতে হবে, সেই ডকুমেন্টগুলো আদার্স ডকুমেন্টের ফাইলে আপনারা সাবমিট করতে পারবেন, জিকেএস বা অন্য যে কোনো স্কলারশিপে। সো সেখানে এই যে আমি লিখছিলাম আইসিডিডিআরবিতে আমি ফাজ নিয়ে কাজ করছি, এবং আমি প্রথম কাজ করার পরে বাংলাদেশে প্রথম ফাজের হোল জিনোম সিকোয়েন্স আইসিডিডিআরবিতে বাংলাদেশে প্রথম হয়। অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যাকটেরিওফাজ জেনোমিক ব্যাকটেরিওফাজ এবং ব্যাকটেরিওফাজ বায়োলজি ল্যাবের মাধ্যমে আমার হাত ধরেই প্রথম সুধাংশু কুমার বিশ্বাস স্যারের মাধ্যমে প্রথম হচ্ছে আইসিডিডিআরবিতে এই ফাজের হোল জিনোম সিকোয়েন্স হয় বাংলাদেশে। দেন ওখান থেকে আমরা কি করছিলাম, আমি ওই ব্যাকটেরিওফাজের কাজের উপরেই আমার রিসার্চটাকে আরো ত্বরান্বিত করতে চাচ্ছিলাম, কিন্তু আমার প্রফেসরের হচ্ছে ফান্ড ছিল না, সেই ক্ষেত্রে আমি আমার কাজটাকে আগাইতে পারি নাই। তো যেহেতু আমি আগাইতে পারি নাই, আমার লিমিটেশন গুলো আমি এখানে তুলে ধরছি, আমার কি কি লিমিটেশন ছিল বা আমি ভবিষ্যতে কি কি নিয়ে কাজ করতে চাই সেটা। সো আমি যে পার্ট নিয়ে কথা বললাম সেটা হচ্ছে মেনশন ইওর ওয়ার্ক পাস্ট ওয়ার্ক। সেখানে আমি হাউ মেনি প্রজেক্ট, আমি 2টা প্রজেক্টে কাজ করছি সেটা আমি লিখছি। হোয়াট আর দ্য প্রজেক্ট অ্যাবাউট, সেই প্রজেক্ট কি সম্পর্কে ছিল আমি সেটাও লিখছি। হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য প্রজেক্ট, সেই আউটকাম কি ছিল, সাকসেস নাকি ফেলিয়ার, আমার ক্ষেত্রে সাকসেস ছিল, আপনাদের ক্ষেত্রে যদি ফেলিয়ার থাকে সেটাও উল্লেখ করতে পারেন, এবং ফেলিয়ার কি কারণে ছিল সেটাও উল্লেখ করতে পারেন। এটাও একটা পজিটিভ দিক যে আপনি রিকগনাইজ করতে পারছেন আপনার ফেলিয়ার। তারপরে হচ্ছে হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য প্রজেক্ট, আপনি প্রজেক্ট থেকে কি শিখতে পারছেন সেটাও লিখতে পারেন। এন্ড এখানে যদি আমি লিখি নাই, তবে মানে এই পিডিএফ এ নাই, তবে অন্য পিডিএফ এ হয়তো আছে, আমি এই প্রজেক্ট থেকে কি শিখছিলাম সেটা লিখছি। এবং হোয়াট চেঞ্জেস ইউ ফিল আফটার সাকসেসফুল প্রজেক্ট, এই প্রজেক্টের আউটকামের পরে আপনি কি চেঞ্জ ফিল করছেন আপনার নিজের মধ্যে। যেমন আমার ক্ষেত্রে আমি ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ করার জন্য আরো ইন্টারেস্টেড হইছি, ব্যাকটেরিওফাজ নিয়ে আমি আরো জানছি, এবং কনফোকাল মাইক্রোস্কোপির মাধ্যমে ব্যাকটেরিওফাজ নিয়ে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে আমি
এবং সেই বিষয়ে আমি জানছি এবং প্রফেসরদের সাথে কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমার কয়েকটা স্পেসিফিক কোশ্চেন ছিল, তো সেই বিষয়গুলো আমি এসওপি তে অ্যাড্রেস করছি। তো আমার এই পোরশনটুকু বলা শেষ। এখন আমি নেক্সট স্লাইডে যাব। এখান থেকে কারো কোশ্চেন যদি থাকে আপনারা বলতে পারেন। কোশ্চেন নাই মনে হয়, মেবি নেক্সট স্লাইডে যেতে পারি। জি ভাইয়া, সম্ভবত কারো কোনো কোয়েশ্চেন নেই। ওকে, তো পার্ট 4 হচ্ছে মেনশন ফিউচার ওয়ার্ক প্ল্যান। যেটা আমি বললাম যে আমি ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড ছিলাম, আমার প্রফেসরের কাছে ফান্ড ছিল না, টাকা পয়সা ছিল না। তো আমার প্রফেসর আমাকে হচ্ছে পরবর্তীতে আর কাজ করতে এলাও করে নাই, বা তার ফান্ডের স্বল্পতার কারণে আমরা কাজ করতে পারি নাই। তো সেই যে বিষয়গুলো নিয়ে আমি কনসার্ন ছিলাম, যে বিষয়গুলো আমার কাছে প্রবলেম মনে হচ্ছিল, যেটা নিয়ে আমি কাজ করতে পারি নাই, সেই জিনিসগুলো আমি এই স্লাইডের মাধ্যমে অর্থাৎ পরবর্তী প্যারাগ্রাফে সেই জিনিসগুলো তুলে ধরছি আমি। তো এখানে এই স্লাইডে আমি কি কি কোশ্চেন রাখছি সেটা হচ্ছে হোয়াট প্রবলেম ইউ ফেস ডিউরিং দ্য প্রজেক্ট। সেই প্রজেক্ট করার সময় তুমি স্পেসিফিক আপনি কি কি হচ্ছে প্রবলেম ফেস করছেন সেটা একদম স্পেসিফিকলি লিখতে হবে। হোয়াট স্পেসিফিক প্রবলেম ইউ ফাইন্ড অ্যাট্রাকটিভ টু সলভ, আপনার কাছে কোন স্পেসিফিক প্রবলেমটা সলভ করা সহজ বা অ্যাট্রাকটিভ মনে হয়েছে, সেটা বাংলাদেশে হইতে পারে অথবা হইতে পারে ওই যে দেশে অ্যাপ্লাই করতেছেন সেই দেশে, অথবা যে স্কলারশিপ অ্যাপ্লাই করতেছেন সেখানে। আর হোয়াট ইজ পসিবল ওয়ে টু সলভ দোজ প্রবলেম, আপনি প্রবলেম বলেই ক্ষান্ত হইলে চলবে না, আপনাকে প্রবলেমের একটা পসিবল সলিউশনও আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, সো প্রবলেমের একটা পসিবল সলিউশন, জাস্ট 1 মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। সো প্রবলেমের একটা স্পেসিফিক সলিউশনও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো প্রবলেমের একটা স্পেসিফিক সলিউশনও আপনার পসিবল সলিউশন, আপনি তো একদম স্পেসিফিক সলিউশন তৈরি করতে পারবেন না, একটা পসিবল সলিউশন আপনার হচ্ছে আপনি একটা লিখতে পারেন পসিবল সলিউশন, যে আমি প্রফেসর আমি এই ভাবে চিন্তা করতেছি, আমি এইভাবে কাজ করলে এটার একটা সলিউশন হইতে পারে। তো এইটা হচ্ছে সেই পার্টটুকু আমি লিখছি, যেটা যে আমি যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেটা এবং তার সলিউশন। তো আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক প্রবলেম কি হইতে পারে, সেই প্রবলেমের সলিউশন কি হইতে পারে, সেটা আপনাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। তো আমি যেটা করছিলাম সেটা আমি লিখছি যে দেন আই ইন্টেন্ড টু ডু কনফোকাল মাইক্রোস্কোপিক স্টাডিজ। সো কনফোকাল মাইক্রোস্কোপ হচ্ছে লাইভ সেল নিয়ে কাজ করে নরমালি। তো ব্যাকটেরিওফাজের এখানে প্রপাগেশন থেকে শুরু করে ব্যাকটেরিওফাজের ব্রাস্ট আউট, কলোনি ফরমেশন সবকিছুই দেখা যায় মোটামুটি। ব্যাকটেরিওফাজের কাজগুলো কনফোকাল মাইক্রোস্কোপিতে ভালো করা যায়। তো আমি এটা নিয়ে কাজ করার চিন্তা করছিলাম, কিন্তু প্রোপিডিয়াম আয়োডাইড ডাই আমাদের কাছে ছিল না, একটা স্পেসিফিক ডাই যেটা কিনা লাইভ এন্ড ডেড সেল গুলোকে চিহ্নিত করতে পারে। মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা দেখতে পারি যে এই প্রোপিডিয়াম আয়োডাইডের কারণে যে সেলটা নষ্ট হয়ে গেছে সেটা কালারফুল দেখা যায়। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে, তো সেইটা স্পেসিফিক ভাবে লিখতে হবে। তো আমি এটা লিখছিলাম, তো যে এটা এত এক্সপেন্সিভ যে আমার প্রফেসরকে আমি কনভিন্স করতে পারি নাই সেই স্টাডিটা ফার্দার পারসিউ করার জন্য। হ্যাঁ, তো এখানে একটা ল্যাকিংস খেয়াল করতেছেন আপনারা কি, যে আমার একটা ল্যাকিংস আমি বা রিসার্চ প্রবলেম আমি এখানে তুলে ধরছি, যে আমি মাইক্রোস্কোপি নিয়ে কাজ করতে চাইছিলাম ব্যাকটেরিওফাজ নিয়ে, কিন্তু আমার প্রোপিডিয়াম আয়োডাইড ডাই এতই এক্সপেন্সিভ ছিল, এখানে টাকার একটা প্রবলেম দেখতেছেন, এত এক্সপেন্সিভ ছিল যে আমি আমার প্রফেসরকে কনভিন্স করতে পারি নাই সেই স্টাডিটা পারসিউ করার জন্য। তো আমি যেহেতু কনভিন্স করতে পারি নাই, আমি আপনাদের দ্বারস্থ হয়েছি, অর্থাৎ জিকেএস এর কাছে আমি আবেদন জানাইতেছি যে আমি আপনাদের মাধ্যমে এই প্রবলেমগুলোকে আমি সলিউশন করতে চাই। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আমি কি মনে বুঝাতে পারছি? তো এটা হচ্ছে যে তারপরে আমি লিখছি যে আই এম কিনলি ইন্টারেস্টেড টু ফাইন্ড
অ্যান্সার টু সাম কোশ্চেনস লাইক আমি কি স্পেসিফিক কোশ্চেন নিয়ে কাজ করতে চাই সাউথ কোরিয়াতে বা জিকেএস এর মাধ্যমে, সেইগুলো আমি এখানে তুলে ধরছি। এবং এগুলো কিন্তু গবেষণা করে আমি হচ্ছে এই স্পেসিফিক কোশ্চেন গুলো আমি লিখছি, এমনি এমনি কিন্তু লিখি নাই। হ্যাঁ, সো এটা লিখতে আমার লিটারেচার পড়তে হইছে, জানতে হইছে, এমনি এমনি কিন্তু এই 3টা কোশ্চেন আমি তৈরি করি নাই। সো সেটা আমি কি কি লিখছি যে হাউ টু ডেভেলপ ব্যাকটেরিওফাজ স্পেসিফিক এন্ডোলাইসিন, যেটা ব্যাকটেরিওফাজকে ডিগ্রেড করতে পারে আর কি, ও সরি ব্যাকটেরিয়াকে ডিগ্রেড করতে পারে। দেন এগেইন ফাস্ট ডেলিভারি সিস্টেম নিয়ে আমি পড়ালেখা করছিলাম, সেটা লিখছি যে কিভাবে ফাস্ট ডেলিভারি সিস্টেমটাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সাথে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা যেটা প্রোবায়োটিক খাই এখন, সেই প্রোবায়োটিকটাই হচ্ছে ফাস্ট ডেলিভারি সিস্টেমের মাধ্যমে কিভাবে বাড়ানো যায়। আর হচ্ছে হাউ ব্যাকটেরিওফাজ রিসার্চ ক্যান বি এক্সপ্লোর মোর ইকোলজিক্যাল ইন্টারাকশন, এটা খুবই একটা হট টপিক এখন, ইকোলজিক্যাল ইন্টারাকশন। সো ব্যাকটেরিওফাজ দিয়ে বিভিন্ন রকমের ইকোলজিক্যাল ইন্টারাকশন আবিষ্কার করা যাচ্ছে, নতুন নতুন ডিসকভারি হচ্ছে ব্যাকটেরিওফাজের সাথে বিভিন্ন, যেমন ফানজাই এর ইকোলজিক্যাল ইন্টারাকশন বা ব্যাকটেরিয়ার ইকোলজিক্যাল ইন্টারাকশন বা অন্য যে কোনো আর্কিয়ার ইকোলজিক্যাল ইন্টারাকশন। সো আমার পয়েন্টটা ছিল যে আমি ইকোলজিক্যাল ইন্টারাকশন নিয়ে কাজ করতে চাই, মোর এক্সপ্লোর করতে চাই ইকোলজিক্যাল ইন্টারাকশন। সো এই স্পেসিফিক 3টা পয়েন্ট ছিল এবং সেগুলোর পসিবল সলিউশন আমি লিখছি এখানে দেখেন। The knowledge of my finding and experience will contribute to develop highly specific endolysin for certain peptidoglycan type which generally limit their antimicrobial action to member of certain bacterial genus. So আমি কিন্তু একবারে স্পেসিফিকও হই নাই, আবার একবারে জেনারেল কথাবার্তাও বলি নাই। আমি পড়ালেখা করছি, লিটারেচার পড়ছি, পড়ে পসিবল একটা অ্যান্সার যেটা হইতে পারে সেইটার এই প্রথম কোশ্চেনের একটা অ্যান্সার আমি এখানে লিখছি, যেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নিয়ে। এই যে ফাজ এন্ডোলাইসিন, এই ফাজ এন্ডোলাইসিন যখন পেপটিডোগ্লাইকানের উপরে হিট করে তখন এটা বেশিরভাগ ব্রড হোস্টেজ ব্যাকটেরিয়াকে, অনেকগুলা বাংলায় বললে অনেকগুলো ব্যাকটেরিয়াকে একসাথে মারতে পারে, অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়াকে বা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে একসাথে মারতে পারে। এটা একটা সলিউশন ছিল। দেন এগেইন ফাস্ট ডেলিভারি সিস্টেম নিয়ে আমি লিখছি যে moreover the findings would provide new treatment strategies against specific genus। ফাস্ট ডেলিভারি সিস্টেম নিয়ে যে এই লাইনগুলো লিখছি। তারপরে ব্যাকটেরিওফাজের ইন্টারাকশন, যেটা এই যে আমরা এখানে বললাম ইকোলজিক্যাল ইন্টারাকশন, সেটা নিয়ে আমি হচ্ছে এখানে এক্সাম্পল দিছি। Phage would be used as a tractable model for phage host vector biology, one of the best example। এখানে একটা এক্সাম্পল আনছি আমি, অর্থাৎ একটা ট্রাস্টওয়ার্দি বিশ্বাসযোগ্য অ্যান্সার আমি এখানে তুলে ধরছি। সো এইভাবে অ্যাপ্লিকেশন অফ মাই রিসার্চ ইন রিয়েল লাইফ নট অনলি বেনিফিট মাই কান্ট্রি বাট অলসো কন্ট্রিবিউট টু দ্য ওয়ার্ল্ড রিসার্চ। সো তাদের বিশ্বাসযোগ্যতা দিতে পারছি আমি যে এইভাবে রিসার্চ করলে, এই রিসার্চের আউটকাম আসলে সেটা থেকে বাংলাদেশ এবং বিশ্ব উপকৃত হইতে পারে। এবং এগুলো কিন্তু শুধু কথার কথা না, এগুলোর আসলে অ্যাপ্লিকেশন আছে। তো আপনাদের স্পেসিফিক হইতে হবে এবং বিষয়গুলো রিসার্চ করে এইভাবে স্পেসিফিক কোশ্চেন এবং তার পসিবল অ্যান্সার ডেভেলপ করতে হবে। তো আমি মনে হয় বুঝাতে পারছি এখানে এই পার্টটুকু। সো আমি নেক্সট স্লাইডে যেতে যাচ্ছি। এইবার যেটা আমি করছি পার্ট 5 এ, বা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মেনশন প্রেজেন্ট ওয়ার্ক। আপনি তো এতক্ষণ আপনার আন্ডার গ্রাজুয়েটের চিন্তা ভাবনা, আপনার আন্ডার গ্রাজুয়েটের রিসার্চ প্রজেক্টের কাজ এবং সেগুলোর আউটকাম, পসিবল প্রবলেম এন্ড সলিউশন, সেগুলো নিয়ে কথা বলছেন। এখন যেটা আমি বা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বর্তমানে আপনি কি চিন্তা করতেছেন। আপনি অলরেডি হয়তো গ্রাজুয়েট পাস করে গেছেন বা মাস্টার্সের ক্লাস করতেছেন বা মাস্টার্স তো শেষ করে গেছেন। তো এখন বর্তমানে আপনি কি নিয়ে কাজ করতেছেন, কি নিয়ে চিন্তা করতেছেন, সেই জিনিসগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট ওয়ার্কের মধ্যে তুলে ধরতে হবে। আপনি হয়তো কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে জড়িত আছেন, যেমন এই যে এখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছে অনেকেই আছে, একজন হোস্ট, সে হোস্ট প্রোগ্রামটা সঞ্চালন করতেছে, অনেকে মেম্বার আছে এই প্রোগ্রামের,
এরকম আরো রিলেভেন্ট অনেক অর্গানাইজেশন আছে। আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি আছে, বিএসএম আছে, এএসএম আছে। এরকম বায়োলজিক্যাল ফিল্ড ছাড়াও অন্যান্য রিলেভেন্ট ফিল্ডে, আমি সব নাম মেনশন করলাম না। তো আপনারা যার যার সাথে যুক্ত আছেন সেইগুলা মেনশন করতে পারেন। আপনাদের কোনো পাবলিকেশন আছে কিনা সেটা মেনশন করতে পারেন। আপনারা সেই পাবলিকেশন থেকে, রাইটিং স্কিল থেকে কি শিখছেন সেটা মেনশন করতে পারেন। ভবিষ্যতে আপনারা কি করতে চান সেটাও মেনশন করতে পারেন। ভবিষ্যৎ বলতে আপনারা অদূর ভবিষ্যতে, হ্যাঁ, অদূর ভবিষ্যতে আপনারা কি বিষয় নিয়ে কাজ করতে চান সেটাও হচ্ছে মেনশন করতে পারেন। সো এই বিষয়টাই আমি হচ্ছে এখানে তুলে ধরছি পরবর্তী প্যারাগ্রাফে। আমি এই পর্যন্ত শেষ করছিলাম। এখন প্যারাগ্রাফ শুরু হবে হচ্ছে এখান থেকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি 2টা মিনিট সময় নিব। হ্যাঁ, আমি জাস্ট আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষ হয়ে গেছে। আপনারা একটু স্ক্রিনটা দেখে পড়তে থাকেন, আমি জাস্ট 1টা মিনিট সময় নিব।